আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরুতে একটা ঘোষণা দেই, যেহেতু তোমাদের ইএলটি তে শুধুমাত্র ইএলটি পড়াইতে গেলে বেশি স্টুডেন্ট হচ্ছে না। তো আমি সামনের দিন থেকে ইএলটিটা স্টপ করে দেব, দিয়ে ইএলটি এবং কন্টিনেন্টাল এই দুইটারই আমি ভিডিও বানিয়ে বানিয়ে ভিডিওগুলো দিব। ওই ভিডিওটা দেখেই তোমরা ইয়ে করবা। আর সামনের দিন থেকে আমরা পড়বো হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট যে ইয়েগুলো সেগুলো। যেমন ধরো, আমরা যেহেতু কোশ্চেনে আসতেছি, তো আমরা প্রথম সিলেবাসের প্রথম থেকে আবার ফিরে গিয়ে কোশ্চেন গুলো পড়া শুরু করব। যেমন ধরো, এখানে আমরা যদি যাই সামনের দিন থেকে, এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, হ্যাঁ, এখান থেকে 19th সেঞ্চুরি নোভেল। এখান থেকে আমরা এটা এটা একটু সহজ। তো তারপরে আমরা আগে এই সহজটা পড়ে আসবো, পড়ার পরে আমরা খুঁজবো যে কোনটা আমাদের কঠিন লাগবে, সেগুলো আমরা আগে আগে পড়তে থাকবো। এবং পরে আমরা সেভাবে পড়বো। তাহলে আমি ওই কন্টিনেন্টাল এবং ইএলটি দুইটারই স্টুডেন্ট পাবো, এবং সব মিলে আমাদের ক্লাসটা জমজমাট হবে। আদারওয়াইজ ওই তিনজন চারজন পাঁচজন এভাবে ক্লাস নেওয়া, লাইভ ক্লাস কন্টিনিউ করাটা খুব মুশকিল। তো সামনের দিন থেকে আমরা এই কাজটা করব। আমি তোমাদেরকে নোট দিতে থাকবো, ইএলটির যে নোট, কন্টিনেন্টালের যে নোট, সেগুলো দিতে থাকবো। এবং সেগুলোর উপরে আহ, যে ডিসকাশন আমি এর আগে করেছি, সেগুলোর ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমি দিব। আবার যেগুলোতে করা নাই সেগুলো নতুন করে ভিডিও দিব, যাতে করে তোমরা ওইগুলো বুঝে ফেলতে পারো। তো এটা করলে আমার মনে হয় ভালো হবে, তাহলে আমাদের এটাও আগিয়ে যাবা সবাই। আবার হচ্ছে ওই তোমরা বোর হবো না, আমিও ফ্রাস্ট্রেটেড হব না। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। আমাদের ইএলটি হয়তো আর 12-13টা স্যার কোশ্চেন আছে। এটা এখন লাইভে স্যার পড়াইলে ভালো হয়, মানে না বুঝলে পারা কোশ্চেন করা যায়। না কিন্তু লাইভে তো জয়েন করে না সবাই, বুঝতেছো না? এই যে কয়জন, এক দুই তিন চার পাঁচ ছয় জন, এই ক্লাস নিতে নিতে দেখবা যে দুই একজনের আবার হচ্ছে নেট চলে যাবে, কারেন্ট চলে যাবে, লাস্টে গিয়ে কি হবে, দুই তিনজন। তো এভাবে তো ক্লাস নেওয়াটা মুশকিল। তো আমি ওই জন্য ওইটাই বলতেছি যে তোমরা বুঝবে কিনা সেজন্য। আর তোমরা যদি না বুঝো, তাহলে তো আমাকে বলবা, আমি সেই সার্টেন বিষয় নিয়ে আবার আলোচনা করবোই। যেমন ধরো, গত বছরে যে সাজেশন করেছিলাম আমি, সেই সাজেশনের 20টা বা 22টা কোশ্চেন আমি পড়িয়ে দিয়েছি। এখন ওইটার ভেতরে 5টা 6টা কোশ্চেন কমন পড়েছিল, ওই 5টা 6টা জায়গায় আমাকে রিপ্লেস করতে হয়েছে। তো বাকিগুলোর ভিডিও তো আমার কাছে আছে। তো ওইখানে তো আমি বুঝিয়েছি। তো আমি ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং যেগুলো হ্যাঁ। ভিডিও নাই সেগুলো আমি নিজে বানিয়ে শেয়ার করব, বা সেগুলোর উপরে হয়তো লাইভ ক্লাস নেওয়া যেতে পারে। আচ্ছা তাহলে কি হবে আচ্ছা, তোমাদের, এটাও এটা এটাও করলে ভালো হবে। হ্যাঁ, এটা করলে তোমরা বুঝতে পারবে, কারণ ওখানে অনেকে অনেক কোশ্চেন করেছিল। তো সেগুলো তোমাদেরও কোশ্চেন হবে। তো এটা করলে যেটা হবে যে তোমাদেরও পড়া হলো, তোমরা আগায় গেলা। কন্টিনেন্টালও ওইভাবে আগায় নিব, এবং পাশাপাশি আমরা আমাদের যে কোশ্চেন যেটা পড়তেছি, ক্লাসটাও ভরপুর থাকবে, সবাই থাকবে, অন্তত দশ স্যার বারো জন আরেকটা হলে। কথা আমি বলতে চাই। হুম। স্যার এই যে প্রাইস এন্ড প্রিজুডাইস এগুলো তো স্যার সহজ, এগুলো আমরা পড়তে পারবো, কিন্তু স্যার এই যে ক্রিটিসিজম, আমেরিকান পোয়েট্রি, তারপর হচ্ছে 20th সেঞ্চুরি নোবেল, এগুলো স্যার শুরু করলে বেশি ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা একটু উল্টো দিক থেকে শুরু হ্যাঁ, করব। ক্রিটিসিজম শুরু করলে বেশি ভালো হয়, এগুলো স্যার বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি ঘোষণা দেবো নি যে সামনের ক্লাস থেকে ক্রিটিসিজম হবে। আর এএলটি আমরা যেগুলো না বুঝবো পরে এগুলো ডিসকাশন করলেই ভালো হবে। হ্যাঁ, তাহলে আমি ওইটাই করি। আর তাহলে ক্লাসে সবাই জয়েন করবে নি, এবং এটা বেশি ভালো হবে নি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যার, এই যে কমিউনিকেটিভ এর স্যার 3 নাম্বার কোশ্চেনটা আমি স্যার পিডিএফ খুঁজে পেলাম না। মনে হয় ওটা দেইনি, মনে হয় স্কিপ হয়ে গেছে, ওটা আমি দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনের দিন থেকে হবে আমাদের এই লিটারেরি ক্রিটিসিজম। এইটা আমি গ্রুপে শেয়ার দিবনি, যাতে করে সবাই জয়েন করে। আচ্ছা, আজকে আমরা পড়ি। আজকে আমি যেটা ইএলটি নিয়ে এসেছি সেটা হলো, আমাদের সাজেশন যদি দেখি তাহলে এই টিবিএলটি নিয়ে আমরা গতদিনে একটা নোট দিয়েছি। এই নোটটা বেশ গুরুত্বপূর্ণ, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা পড়বো, আর আমি এই যে এটার নোট দিয়ে দেবো তোমাদেরকে। আর এটা আমরা পড়বো, এটা আমি দিয়ে দিয়েছি, তারপরেও এটাই পড়বো। স্যার আসসালামু আলাইকুম স্যার। উপরে 3 নাম্বারটার তো স্যার আমাদের নোট দেওয়া হয়নি, তো এটা পড়ানো হয়নি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখি আমার এটা রেডি থাকতে পারে, এটা আমি পড়াই।
Identify and discuss challenges in implementing CLT. দেখি ওটা আছে কিনা। এটা না, challenges of implementing it। আচ্ছা, এই যে এটাই। তাহলে এটা আমরা পড়ি, চলো। Challenges in implementing CLT in Bangladesh. Communicative language teaching। আচ্ছা, আমরা যদি সময় পাই তাহলে দুইটাই পড়বো, এটা একটু মনে হয় ছোট আছে। স্যার এই টাস্ক বেসড এটা আগে শুরু করতেন, এটা মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর দুইটাই ইম্পর্টেন্ট। ওই জায়গায় শেষে আছে তাই তোমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। স্যার আপনি বলছিলেন যে এটা যেহেতু একটা আছে আমি আচ্ছা, এটা পড়ি, পড়ার পরে সময় পাবো আমরা ওইটাও পড়বো। আচ্ছা, দেখো, ওকে। সিএলটি, এটার মানে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। বলতেছে সিএলটি স্ট্যান্ডস ফর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইজ অ্যান অ্যাপ্রোচ টু দ্য টিচিং অফ সেকেন্ড অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে এই এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা পদ্ধতি, এই সিএলটিটা। In 2001, CLT was introduced from 6 standard to 12 standards, but in reality, it is not seen at all since 95% students, after passing 12 years of education, mm, cannot read and write standard English, let alone fluent speaking. আচ্ছা, এই যে এটা যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভে সেটার কথা বলতেছে। এই সিএলটি তে কিন্তু আমরা পড়েছি, হ্যাঁ, তোমরা পড়োনি, তোমরা তো সৃজনশীলে মনে হয় পড়েছো। কিন্তু এই সিএলটি তে আমরা পড়েছি। আমরা আমার এসএসসি ছিল 2003 সাল, আমার এসএসসি ছিল। তো সেই হিসাবে 2001 সাল থেকে এই যে গ্রেডিং পদ্ধতি, এটা 2001 সাল থেকে শুরু হয়েছে। তার আগে ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফেল, এটা ছিল। আর 2001 সাল থেকে গ্রেডিং পদ্ধতি আসে। 2001 সালে যখন গ্রেডিং পদ্ধতি আসে, তখন 2001 সালে তো সারা দেশে শুধুমাত্র 75টা ইয়ে ছিল, 75টা না 65টা, 75টা আর কি এ প্লাস ছিল। আর ভিকার উন্নেসা নুন স্কুল থেকেই 65টা। আর আমাদের রাজশাহী বিভাগে মনে হয়, রাজশাহী বোর্ডে মনে হয় একজন মনে হয় পেয়েছিল। তো ইনফ্যাক্ট আমরা বুঝতামও না যে এটা জিনিসটা কি, টিচারদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলতে পারতো না। তো 2001 গেছে এরকমটা। 2001 সাল, 2 সাল এই সময়গুলোতে সারা বাংলাদেশে প্রচুর নকল চলতো। নকল করে পরীক্ষা দিয়ে পাশ হতো আগেকার এই সময়টাতে। তো এই সময়গুলোতে খুব বলতে পারো শিক্ষার একটা অন্ধকার যুগ। তারপরে আসলো হচ্ছে 2003 সাল। 2003 সালে আমরা যখন আসলাম, আমাদের ওই বেলাতেই ওই সময়ের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। সে ঘোষণা করলো যে এটা সুশিক্ষা বছর, এবং সেই হিসাবে কি করলো, এই বছরে কোথাও কোনো জায়গায় নকল করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। এবং ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমরা সেই আহ, সময়ের এবং সেই বছরটাতে আসলেই নকল হয়নি। আর ওই সময় শিক্ষামন্ত্রী ছিল, কি যেন নাম, ও আবার ওই মন্ত্রী হিসাবে ওই পরীক্ষা কেন্দ্রগুলোতে হেলিকপ্টার নিয়ে নিয়ে চলে যাইতো, যায় আবার, খুব কড়া হয়েছিল আর কি। তো সেই সময়টাতে আমরা যে ইংলিশটা পড়তাম ক্লাস 9-10-এ, সেই ইংলিশটাকে বলা হতো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা কমিউনিকেটিভ ইংলিশ এক কথায়। এই কমিউনিকেটিভ ইংলিশ এরকমটা থাকতো যে প্যাসেজ দেওয়া থাকতো, প্যাসেজ থেকে উত্তর বের করে জাস্ট লেখা হতো। এর আগের যে সিস্টেমটা ছিল সেখানে যেমন 5টা লাইন ট্রান্সলেশন করে 5 মার্ক, হ্যাঁ, তাও কিন্তু লোকজন ফেল করতো। তাও দেখা যাচ্ছে যে 25%, 30% পাস করতো। তো কমিউনিকেটিভ সিস্টেমটা যখন আসলো তখনই এই 2টা করে প্যাসেজের ধারণা আসলো। 2টা প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়, এবং এরপরে গিয়ে আমাদেরকে প্যারাগ্রাফ, এসে, এগুলো এগুলো লিখতে হতো। তার আগে এগুলো ছিল না। তো বলা হচ্ছে 2001 সালে যখন সিএলটিটা ইন্ট্রোডিউস করা হয়, পরিচিত করানো হয় আমাদের শিক্ষা ব্যবস্থায়, সেটা ক্লাস সিক্সে থেকে, সিক্স স্ট্যান্ডার্ড বলতে সিক্স থেকে আর কি, 6 থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত।
অর্থাৎ একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই কমিউনিকেটিভ স্কিলটা সে সময় থাকে। এবং গ্রামার টামার এগুলো আমার 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 মনে আছে, আমি আমাদের টিচারকে আমরা জিজ্ঞাসা করতাম, ক্লাস 9-এর টিচারকে, স্যার কি ইয়া কি টেন্স কি লাগবে? টেন্স পড়াইতেন উনি, তেসি তেসো তেসে তেসেন এরকম করে টেন্স পড়াইতো। তো স্যার এটা কি লাগবে? তখন তিনি বলতেন যে না লাগবে না। তখন আমরা বলি যে তাহলে বাদ, টেন্স আমরা শিখি নাই, ভয়েস লাগবে লাগবে না বাদ। কারণ ওই যে তখন কমিউনিকেটিভ ইংলিশ, তখন গ্রামার পড়ানো হতো না। তো এভাবে বাদ দিয়েও কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি, কমিউনিকেটিভ ইংলিশটা এমন ছিল। শুধু ওই প্যাসেজ থেকে খুঁজে বার করতে হতো, আমরা সিমিলার ওয়ার্ড খুঁজে বার করতাম, দিয়ে বসিয়ে দিতাম আর কি। কি বসাইতাম আমরা জানতাম না। তো বলা হচ্ছে যে 2001 সালে এটা ইন্ট্রোডিউস করানো হয় এবং ক্লাস 6 থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত এটা চালু করা হয়। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে, ইট ইজ নট সিন অ্যাট অল সিন্স 95% স্টুডেন্টস আফটার পাসিং 12 ইয়ার্স অফ এডুকেশন। কিন্তু এটা দেখা গেল যে 95% স্টুডেন্ট এই 12 ক্লাস পর্যন্ত পাশ করার পরেও, এই 12 ক্লাস পর্যন্ত পাশ করার পরেও, মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরেও ক্যান নট রিড অ্যান্ড রাইট। তারা লিখতেও পারে না, পড়তেও পারে না স্ট্যান্ডার্ড ইংলিশ, লেট অ্যালোন ফ্লুয়েন্ট স্পিকিং। হ্যাঁ, ফ্লুয়েন্ট স্পিকিংটা কিছু কিছু পারে, বাট লিখতে পড়তে পারে না। আসলেই কিন্তু তাই হয়েছে। আমি যদি তোমাকে আমি বাস্তবতার কথা বলি, আমি ইন্টারমিডিয়েটে উঠে আমি টেন্স শিখেছি, ভয়েস শিখেছি ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটে আমার মনে আছে আমার এক বন্ধু, ও ভালো টেন্স টেন্স পারতো। তখন আমি বললাম যে কিরে, ইন্টারমিডিয়েট টেন্স টেন্স লাগবে নাকি? বলে যে না। তাহলে এত মনোযোগ দিচ্ছিস, ভবিষ্যতে লাগবে। আর বলিস কি, তাহলে আমার বুঝাই দে। আর তার আগে ওই যে টিচারকে জিজ্ঞাসা করেছি, বলছে লাগবে না, এই জন্য আর শিখিনি। তো ওই সময়টা এরকমটা ছিল আর কি। আমরা ওই 12 পাস করে অনেক কিছুই করতে পারতাম না। এই কমিউনিকেটিভ ইংলিশটা এরকমটা ছিল। তো এক কথায়, কমিউনিকেটিভ ইংলিশ 2001 সালে স্টাবলিশ হয় ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। এবং দেখা গেল যে 95% স্টুডেন্টস 12 পাস করার পরেও এই লিখতে পড়তে পারে না। হ্যাঁ, কিছুটা স্পিকিংটা পারে, বাট বাকিগুলো পারে না। দ্য মেজর চ্যালেঞ্জেস ইন ইমপ্লিমেন্টিং সিএলটি, এবং এই সিএলটিটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বাংলাদেশে চ্যালেঞ্জটা কি? কি ধরনের প্রতিবন্ধকতা ছিল, কি ধরনের বাধা ছিল? আমাদের এক স্যার 2003-এ এসএসসি দিয়েছেন। স্যার বলছেন 2বার চেক করে এক্সাম হলে ঢুকতে দিত। হ্যাঁ, 2বার না, অনেকবার। ওটা 2003-এ খুব কষ্ট কষ্ট হয়েছে আমাদের, কারণ ওই যে আমি বললাম না যে সবাই নকলের সাম্রাজ্য ছিল। সবাই ভাবতো যে হ্যাঁ সব ব্যাপার না, ও আচ্ছা এটা এসে আসবে, আচ্ছা নকল করে নিব। এরকম। তো যেহেতু এসএসসির আমার আমার মনে আছে 2003 সালের 27শে মার্চ এসএসসি পরীক্ষা শুরু হয়। হ্যাঁ, আমার মনে আছে আর কি। এবং 25শে জুলাই আমরা রেজাল্ট পেয়েছিলাম। যেহেতু এসএসসি সেহেতু আমার সব মনে আছে, রোল নাম্বারটাও মনে আছে। এবং আমার মনে আছে এসএসসিতে, মানে এটা একটু ফানি হয়ে যায়, আমি জানি না এটা আমি কেটে দেবো কিনা তোমাদের ভিডিও থেকে পরবর্তীতে, তাও একটু বলি। যেহেতু নকলের সাম্রাজ্য, আমরাও নকল নিয়েছি 2 পকেটে ভরে। এরপরে আমি একটা রচনা মুখস্থ করেছিলাম ইংলিশে। ইংলিশে সেটা হচ্ছে দ্য ব্লেসিং অফ সায়েন্স। এই একটা রচনা 2003 সালের, তোমরা যদি কখনো এসএসসির কোশ্চেন দেখো তাহলে দেখতে পাবা সেকেন্ড 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 পার্টে ব্লেসিং অফ সায়েন্স এসেছিল। এবং 2টা করে রচনা আসতো, দুইটা না 5টা করে রচনা আসতো, 5টার ভেতরে একটা লিখতে হতো। তো আমি তো নকল নিয়েছি মেলাগুলোই, 5-এ 5টা কেন, 5-এ 6টাই কমন। তার ভেতরে একটা শুধুমাত্র আমার প্রশ্ন, একটা ব্লেসিং অফ সায়েন্স, এটা আমার মুখস্থ ছিল। তো গিয়ে তো ওই যে চেক করেই অমনি যে এক্সপেল করে দিত তা না, চেক করে বাইরে, হলের বাইরে চেক করে এটা ফেলে দিত, বস্তা বন্দি করতো, বড় বড় বস্তা ভরে যেত আর কি, এত নকল সবার কাছে। তো আমার তো সব বের করে নিয়েছে, তা আমি তো শেষ। কারণ তখন আবার মানুষ ফেলের চিন্তাই বেশি করতো, একটা কলেজ থেকে একটা স্কুল থেকে কয়জন পাশ করেছে এটা শুধু জিজ্ঞাসা করতো, কি রেজাল্ট এটা দেখতো না কখনোই। তো পরবর্তীতে ওই হচ্ছে আমার ওই ব্লেসিং অফ সায়েন্স একটা মুখস্থ আছে, দেখি যে 5টার ভিতরে একটা চলে আসছে। এবং যাই হোক, ফরচুনেটলি ওটা লিখে দিয়ে আসতে পারছিলাম, নাইলে হয়তো রেজাল্ট আরো খারাপ হতো। তো বিষয়টা হচ্ছে এরকম যে ওই কমিউনিকেটিভ স্কিলটা এত ইয়ে ছিল আর কি, সমস্যা সংকুল ছিল। তার আগের যে সিলেবাসটা ছিল 2000 সালের আগে, ওই দিককার কোশ্চেন গুলো দেখো, 5টা ট্রান্সলেশন দিত, 5টা ট্রান্সলেশন করলে 5 মার্ক। কিছু ওয়ার্ডের মিনিং থাকতো, ওয়ার্ড মিনিং লিখতে পারলে 5 মার্ক। এরকম ছিল, এত সহজ ছিল। তবে এখনকার যে সিলেবাস গুলো, এগুলো খারাপ না, এগুলো ভালো। ওকে, এবার আসো তাহলে আমরা এখানে মেজর চ্যালেঞ্জ গুলো দেখি। Nonetheless, government's introduction
of CLT in Bangladesh, the successful implementing of CLT is hampered due to sundry factors. বলা হচ্ছে যে যদিও আমাদের গভর্নমেন্ট তিনি সিএলটি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু তারপরেও এইটাকে সফল করার ক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করে নাই। এইটা হ্যাম্পার্ড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছিল। সানরাই বলতে অনেক, প্রচুর। In recent years, several researchers have made attempts to investigate the challenges of implementing CLT in Bangladesh. বর্তমান যুগে এসে কিছু রিসার্চার, গবেষক, তারা এই বাংলাদেশের সিএলটির ইমপ্লিমেন্টের ব্যাপারে যে চ্যালেঞ্জগুলো সেগুলোর তারা আইডেন্টিফাই করেছেন। ম্যামথ ক্লাস সাইজ তার একটা কারণ কি, সেগুলো কি? এইগুলোর ক্ষেত্রে একটা বলতেছে ম্যামথ ক্লাস সাইজ, মানে ক্লাসের সাইজটা অনেক বড়, এই জন্য এটা ইমপ্লিমেন্টেড হয়নি। এটাও ভুল কথা। ক্লাস সাইজটা ইস্যু ছিল না। আমরা আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের আহ, আমরা একটা নতুন স্কুলে পড়তাম আর কি। আমি আমি যেমন ক্লাস 8 পর্যন্ত বড় একটা স্কুলে পড়েছি, তো নকলের স্বর্গরাজ্য। তো এখান থেকে বের হয়ে একটা ছোট স্কুলে গেলাম। সেখানে স্টুডেন্টই ছিল প্রায় 30-40 জন, এবং তার মধ্যে আমরা 15-20 জন উপস্থিত থাকতাম ক্লাসে। তো তারপরেও ওইটা হতো না। তার মানে কি, যে আগের যুগে যে টিচাররা আসতো তারা অতটা কোয়ালিফাইড ছিল না, তারা টাকা পয়সা দিয়ে ঢুকতো। এখন যেমন নিবন্ধন দিয়ে ঢুকতে হয়, তাই না? 2010 সালের আগে বলতে পারো নিবন্ধনও লাগতো না, যে যে কোনো জায়গায় টাকা দিয়ে ঢুকে পড়তো। তো যোগ্যতা থাক বা না থাক, তো ওই টিচাররা কি পড়াবে বলো? যেমন আমার ওই টিচার আমাকে বলতে পারে নাই যে না এটা ভবিষ্যতে লাগবে। যদি বলতো তাহলে আমি ওইটা কিন্তু ক্লাস 9-10 বা তারও আগেই টেন্স শিখে ফেলতাম, কিন্তু এটা বলতে পারে নাই। আচ্ছা, তো দেখো এখানে বলতেছে ম্যামথ ক্লাস সাইজ, বড় ক্লাস সাইজ। বলতেছে ওয়ান অফ দ্য ম্যাক্সিমাল চ্যালেঞ্জ অফ আচ্ছা, চ্যালেঞ্জ টু ইমপ্লিমেন্টিং সিএলটি ইন বাংলাদেশ ইজ নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। বলা হচ্ছে একটা অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জের ভেতরে একটা চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশের ক্লাসের ভেতরে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। অ্যান আমেরিকান লিঙ্গুইস্ট লেসার ফ্রিম্যান লার্সেন ফ্রিম্যান 2000 in her book Techniques and Principles in Language Teaching has emphasized on the small class for implementing CLT. বলা হচ্ছে আমেরিকান একজন ভাষাবিদ, তার নাম হচ্ছে লার্সেন ফ্রিম্যান। তিনি 2000 সালে তার একটা বই লিখেন, সেটা হচ্ছে টেকনিক অ্যান্ড প্রিন্সিপাল ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। এই বইয়ের ভেতরে তিনি বলেছেন যে সিএলটি ইমপ্লিমেন্টিং এর জন্য অবশ্যই ক্লাস সাইজটা ছোট হতে হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ল্যাঙ্গুয়েজ শুড বি লিমিটেড উইদিন 25 to 30। এবং এই ক্ষেত্রে এই ক্লাসের স্টুডেন্ট হবে 25 থেকে 30 জন, এর বেশি হবে না। এরপরে দেখো টিচার স্টুডেন্ট রেশিও। Another another challenge for CLT in Bangladesh is teacher student ratio. টিচার এবং স্টুডেন্টের রেশিওটা ঠিক রাখতে হবে। ইট ইজ ইন দ্য ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ দ্য রেশিও বিটুইন টিচার এন্ড স্টুডেন্টস কুড নট বি ডিটারমাইন্ড। টিচার এবং স্টুডেন্টের যে রেশিও সেটা ঠিক করা নাই বাংলাদেশে। বাট অ্যাকর্ডিং টু কেমব্রিজ ইউনিভার্সিটি এডুকেশন পলিসি, টিচার অ্যান্ড স্টুডেন্ট রেশিও মাস্ট বি 1:12, মানে একজন টিচার 12 জন স্টুডেন্টকে পড়াবে। এই রেশিওটা মেনটেন করতে হবে। বাট বাংলাদেশে তো এটা সম্ভব না, কেমব্রিজ অনুযায়ী এটা সম্ভব। বাংলাদেশে হয় 1 to কত, 1:50, 1:60। ওকে, এরপর দেখো কালচারাল ইনএক্সপিডিয়েন্সি। কালচারাল যে সমস্যা সেগুলোর কথা বলতেছে, জটিলতার কথা বলতেছে। The cultural inappropriateness, that is another major challenge in respect of Bangladesh redact uh, to redact CLT reflects a long tradition of unconditional obedience to authority. বলা হচ্ছে কালচারাল যে ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেস, হ্যাঁ, এটা হচ্ছে একটা মেজর চ্যালেঞ্জ বাংলাদেশের পার্সপেক্টিভে। এবং এই জায়গায় সিএলটি ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা দেখতে পাই যে একটা লং ট্র্যাডিশন রয়েছে অফ আনকন্ডিশনাল অবিডিয়েন্স টু অথরিটি। অথরিটির প্রতি আনকন্ডিশনাল যে একটা অবিডিয়েন্স রয়েছে, এটাও একটা হচ্ছে বাধা। কিভাবে বাধা আমরা দেখবো এখানে, দেখো বলতেছে রহমান অ্যান্ড করিম 2015, মানে 2015 সালে অ্যাসার্টেড, তারা বলেছেন যে ওয়ান অফ দ্য ইমপ্লিমেন্টেশন প্রবলেম অফ সিএলটি ইন বাংলাদেশ ইজ দ্যাট দ্য অ্যাপ্রোচ ইজ নট অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট। এই এই অ্যাপ্রোচটা আমাদের সোশিও কালচারাল, আর্থসামাজিক যে ইয়ে, সমাজ এবং সাংস্কৃতিক দিকের যে
কনটেক্সটটা, যে প্রসঙ্গটা, সেই ক্ষেত্রে আমাদের এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। বিসাইড স্টুডেন্টস হ্যাভ ল্যাক অফ টিম স্পিরিট। তাছাড়া স্টুডেন্টদের ল্যাক অফ টিম স্পিরিট রয়েছে, তারা একসঙ্গে টিমে কোনো কাজ করতে পারে না বাংলাদেশের স্টুডেন্টরা। দেখবা এখানে এই এই লাইনটার আরেকটা মিনিং আছে, সেটা হলো এই যে অথরিটির ব্যাপারে। ধরো তুমি সিএলটি মানে কমিউনিকেটিভ ইংলিশ, তুমি কার সাথে কমিউনিকেশন করবা? তুমি তোমার টিচারের সাথে যাবা, তোমার টিচারও ইংলিশে কথা বলতে পারে না, তাহলে তুমি কি সিএলটি করবা? কিভাবে কমিউনিকেট করবা, তাই না? আবার তাও যদি তুমি একটু চেষ্টা করে বলতে যাও, দেখবা তোমার আশেপাশের সবাই হাসবে তোমাকে দেখে। তো সিএলটির ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বাধা, যে আমাদের পরিবেশ পরিস্থিতিটা ওইরকম না, মানুষ হাসাহাসি করে। তুমি তোমার এলাকায় গিয়ে ইংরেজি বলে দেখো, তোমার বন্ধু বান্ধব, তোমার বাপ চাচা দাদারা এরাই বলবে, থো, তোর ইংলিশ, দুই কলম পড়াশোনা শিখে এসে ইংরেজি ছাড়তেছে, এই কথা বলবে। তো এটাও একটা প্রবলেম। এখন এখন অবশ্য একটু চেঞ্জ হচ্ছে এগুলো। মিসম্যাচ বিটুইন ক্যারিকুলাম অ্যান্ড অ্যাসেসমেন্ট। এখানে ক্যারিকুলাম এবং অ্যাসেসমেন্টের মধ্যে একটা প্রবলেম রয়েছে, মূল্যায়ন এবং আমাদের যে সিলেবাস সেটার ভেতরে। দ্য ইংলিশ ক্যারিকুলাম অফ বাংলাদেশ ইজ বেসড অন 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের যে ক্যারিকুলাম সেটা 4টা স্কিলের উপরে ডিপেন্ড করে তৈরি করা, যেমন লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, এই 4টা স্কিলের উপরে। বাট দ্য টিচার্স লে অ্যাসারশন অন রিডিং এন্ড রাইটিং, কিন্তু আমাদের টিচাররা সবসময় জোর দিয়ে থাকে রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে। দ্য এক্সাম সিস্টেম অলসো বেসড অন রিডিং এন্ড রাইটিং, ডিভোট ডিভয়েড দ্য লিসনিং অ্যান্ড স্পিকিং। এবং আমাদের এক্সাম সিস্টেমটাও এই রিডিং রাইটিং এর উপরেই ডিপেন্ড করে হয়ে থাকে, এবং এখানে লিসনিং এবং স্পিকিংটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। এরপর বলা হচ্ছে ল্যাক অফ ওরিয়েন্টেশন অর টেন্ডেন্সি। আমাদের এখানে ওরিয়েন্টেশন নাই বা টেন্ডেন্সি নাই। এটা বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, নো ইনিশিয়েটিভ হ্যাজ সো ফার বিন টেকেন বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু ফ্যামিলিয়ারাইজ, আচ্ছা, ফ্যামিলিয়ারাইজ সিএলটি উইথ দ্য টিচিং কমিউনিটি, দো দ্য টিচার্স আর রিপিটেডলি আর্কড টু অ্যাডাপ্ট দ্য টু সিএলটি। বলা হচ্ছে যদিও আমাদের টিচারদেরকে বলা হয় যে তোমরা সিএলটি নিয়ে ক্লাস নাও, সিএলটির সাথে মানিয়ে নাও, কিন্তু তারপরেও টিচারদেরকে পর্যাপ্ত ওই ভাবে পরিচিত করানো হয়নি সিএলটির সাথে। বাংলাদেশ সরকার সেটা করেনি, কোনো রকমের ইনিশিয়েটিভ নেয়নি। তারা ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ে গিয়ে একটু ট্রেনিং দেয়। তো যারা ট্রেনিং দিচ্ছে তারা নিজেরাও বোঝে না এটা। আমি এরকমটা দেখেছি, আমার অনেকগুলি ফ্রেন্ড এরকম ইয়ে দিতে গেছে, টিচার্স ট্রেনিং এর ইনস্টিটিউটে গেছে, বলতে তারা কি যে বলে কি পড়ায় তারা নিজেরাই বোঝে না। তো এরকমটা হয় আর কি। তো অনেক ক্ষেত্রে ট্রেনাররাও অত ভালো ট্রেন করতে পারে না, মানে গভর্নমেন্ট ট্রেনার আমি যাদেরকে বলতেছি তাদের কথা। এই যে লার্নিং আর্নিং যে প্রসেস গুলো, এই যে কিছু প্রসেস আছে না, এই যে ফ্রিল্যান্সিং বা এই টাইপের লার্নিং আর্নিং যে প্রজেক্ট গুলো, এই জায়গাগুলোতে এরকম প্রবলেম আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স, এ নেশন ওয়াইড ওরিয়েন্টেশন হ্যাজ নট ইয়েট বিন পসিবল টু ইন্ট্রোডিউস সিএলটি অ্যামং দ্য টিচার্স ইন বাংলাদেশ। বলতেছে যে রিসার্চার বা গবেষকদের মতে সারা বাংলাদেশ ব্যাপী সিএলটি নিয়ে যে অরিয়েন্টেশন গুলো করবে, যে সিএলটি কি, কেন, কিভাবে, এগুলো যে টিচারদেরকে জানাবে বা বাংলাদেশের স্টুডেন্ট বা অভিভাবক এদেরকে যে জানাবে, এটাও সম্ভব হয়নি, এখনো সম্ভব হয়নি। দ্য ব্রিটিশ কাউন্সিল অফ বাংলাদেশ ইন বাংলাদেশ অফার্স 40 আওয়ার ইন্টেন্সিভ ট্রেনিং ইন সিএলটি। ব্রিটিশ কাউন্সিল এটা 40 ঘন্টার একটা ইন্টেন্সিভ ক্লাস দিয়ে থাকে সিএলটির উপরে। However, the cost of the training program is pretty high. কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামের যে আহ, খরচটা এটা অনেক বেশি। Only a few private colleges in and around the capital city can afford to get their teachers trained from British Council. কিন্তু শুধুমাত্র কিছু প্রাইভেট কলেজ তাদের টিচারদেরকে এই ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেনিং করানোর ব্যাপারটা অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, মোর ওভার, teachers of Bangladesh in general have almost no access to national, regional, and international seminar, conference, and journals on CLT. তাছাড়াও বাংলাদেশের যে টিচাররা, তাদের অত বেশি অ্যাক্সেস নাই, প্রবেশাধিকার নাই এই জাতীয় বা রিজিওনাল বা ইন্টারন্যাশনাল যে সেমিনার, সভা সমিতি যেগুলো হয়, কনফারেন্স হয়,
সেগুলোতে অত অ্যাক্সেস নাই, মানে টিচাররাই অত ইয়ে না, অ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ না, তারা যে নিজেরা শিখবে সেটাও শিখে না। এটা আসলেই তাই। এটা আসলেই বাংলাদেশের টিচাররা যেটা হয় যে একটা চাকরি পেয়ে যায় তো বাস লাইফ সেট। এবার খালি সকালে উঠে স্কুলে বা কলেজে যাও, আর হচ্ছে ক্লাস হুড়মুড় করে ক্লাস নিয়ে চলে আসো। এটাই করে, এটাই হয়। আমি আমি দেখেছি। আমি আমাদের আমি যদি মানে এসএসসি বা এইচএসসি এগুলোতে না গেলাম, কলেজগুলোর ক্ষেত্রেই দেখেছি আমাদের ডিপার্টমেন্টে ছিল প্রায় 13-14 জন টিচার। 2-3 জনের ক্লাস ভাল লাগতো, তারা আবার সারা বছর থাকতো না, এই ট্রেনিং মানে তারা নিজেরাই ট্রেনার, এদিক সেদিক যাইতো। আর যেগুলো থাকতো সেগুলোর ক্লাস ভাল লাগতো না। এবার আসলে ল্যাক অফ প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস ট্রেনিং। সার্ভিস দেওয়ার আগে এবং সার্ভিস দেওয়ার ভেতরে যে ট্রেনিং গুলো হয়, সেই ট্রেনিং গুলোর অভাব ছিল। ইন বাংলাদেশে প্রি সার্ভিস ট্রেনিং ইজ নট রিকোয়ার্ড টু জয়েন অ্যাজ ইংলিশ টিচার ইন এনি লেভেল। বাংলাদেশে ইংলিশ টিচার হিসেবে কোথাও জয়েন করার জন্য আগে যে কোনো ট্রেনিং ট্রেনিং দরকার, এইসব ট্রেনিং ট্রেনিং হয় না। হয়নি আগে আর কি। এখন যদিও এই যে কিছুটা হয়, বাট আগে একেবারেই হয়নি। ওই যে বললাম যে এখন যেমন তুমি টিচার হবা তার যোগ্যতা থাকতে হবে, তোমাকে ওই যে আহ, নিবন্ধন দিয়ে আসতে হচ্ছে, বাট আগে এটা হয়নি। তুমি ভূগোল থেকে পাশ করে এসছো, হয়ে গেছে তুমি ইংলিশের টিচার, তুমি একটু ইংলিশে ফটফট করতে পারো, তাই তোমাকে হেডমাস্টার বলছে ভাই আপনি ইংলিশ টিচার, আপনি ইংলিশ নেবেন। এখনো এখনো এটা হয়, এখনো এটা হয়। আমি আমার ছেলেকে ভর্তি করাতে গেছিলাম, আমি আমার ছেলেকে ভর্তি করাতে গেছি যে স্কুলে, এই 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 জানুয়ারি মাসেই 6-এ উঠেছে সে। তো চাঁপাইনবাবগঞ্জের একটা ছেলের সাথে আমার পরিচয় হলো, ও এখানকার টিচার আর কি। আমাকে বলতেছে, আমি বললাম যে কিসের হচ্ছে ক্লাস নিবেন, নেন আপনি। তো বলতেছে যে আমি আহ, কিসের বললো, ম্যাথের মনে হয়, না না ইংলিশেরই, ইংলিশের কথাই বললো। তো সে ইংলিশেরই ক্লাস নেয়। তা আমি তখন বললাম যে ইংলিশের ক্লাস নেন, হচ্ছে এমনি আপনি কি ইংরেজিতে পড়াশোনা করেছেন কিনা, কোথায় পড়েছেন? তখন বলতেছে সে চাঁপাইনবাবগঞ্জের একটা কলেজ থেকে পড়েছে, কিন্তু ইংলিশে না, অন্য কোনো একটা কমার্সের সাবজেক্ট, ম্যানেজমেন্ট বা এরকম কিছু একটা। এখানে আসার পরে তিনি ইংরেজি আহ, পারেন, ইংরেজিতে প্র্যাকটিস আছে, তাই তিনি আহ, এখানে ইংরেজিতে ক্লাস নেন। অথচ দেখো ওই জায়গাটাতে একজন অনার্স পড়া স্টুডেন্ট বা একজন মাস্টার্স করা স্টুডেন্ট যেতে পারতো ইংলিশের, কিন্তু এখন এইভাবে কাজ চালানো হচ্ছে। তো যতই একজন অন্য সাবজেক্টের যতই ইংরেজি পারুক, তারপরেও তাদের ভেতরে আহ, অনেক কিছুই তারা জানে না। এটা একেবারে শিওর। অনেক কিছু জানে কিন্তু তারপরেও অনেক কিছু জানে না। তো এগুলো এইভাবেই চলতো, আগেও চলতো, এখনো কিছু কিছু জায়গায় আছে আর কি। এবার দেখো বিসাইডস ইন সার্ভিস অপরচুনিটি ফর ট্রেনিং ইন সিএলটি ইন বাংলাদেশ ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। এবং বলা হচ্ছে যে চাকরির করার সময় একটা ট্রেনিং হয়, কিন্তু এর পরবর্তীতে যে আবার যে মাঝে মাঝে ইন সার্ভিসে ট্রেনিং হবে, সেই ট্রেনিং গুলো হয় না, এগুলো প্রায় শূন্য। The government has not yet been able to establish a teachers training college for tertiary level ইংলিশ টিচার্স। বলা হচ্ছে টার্সিয়ারি লেভেলের, মধ্য লেভেলের যে, টার্সিয়ারি অ্যাকচুয়ালি মিনিংটা কি দেখি তো। টার্সিয়ারি টার্সিয়ারি এমনি নাম শুনি, কিন্তু মিনিংটা কি? তৃতীয় বা মধ্য অংশের আর কি। টার্সিয়ারি এটা তো জানি, টার্সিয়ারি মানে তৃতীয়, কিন্তু আমরা এবার এখানে চলে যাই। মানে মাঝ লেভেলে, মাঝ বরাবর বা ইন সার্ভিস লেভেলে যে টিচারদেরকে ট্রেনিং দিবে এরকম ট্রেনিং ইনস্টিটিউট নাই। Therefore, lack of training facilities in CLT is a big challenge to implementing CLT in বাংলাদেশ। সুতরাং এই ট্রেনিং ফ্যাসিলিটির যে অভাব, এটাও একটা চ্যালেঞ্জ বাংলাদেশে ইয়ে করার ক্ষেত্রে। এছাড়া আরো অন্যান্য কিছু চ্যালেঞ্জ আছে, যেমন এখানে ইকোনমিক কনস্ট্রেইনস, তারপরে মানে অর্থনৈতিক সীমাবদ্ধতা, টিচার্স ডেফিসিয়েন্সি ইন স্পোকেন ইংলিশ, টিচারদের অদক্ষতা রয়েছে স্পোকেন ইংলিশে। ইনঅ্যাডিকুয়েট টেকনোলজিক্যাল সাপোর্ট, এখানে টেকনোলজিক্যাল সাপোর্ট নাই, কারণ লিসনিং করাতে গেলে তোমার কিছু টেকনোলজিক্যাল সাপোর্ট লাগে, সেগুলো নাই। ল্যাক অফ রিসার্চ ফ্যাসিলিটি এটসেট্রা, এবং রিসার্চ ফ্যাসিলিটির অভাব রয়েছে, এগুলো বলতেছে আর কি। এবার সাজেশন এবং রিকমেন্ডেশন কি?
সাজেশন রিকমেন্ডেশন এগুলো মানে এই প্রশ্নটা বানিয়ে লেখা যায়, কিন্তু বানিয়ে লেখা যায়। তো সাজেশন কি, ওই যে প্রবলেম গুলো ওগুলো সলভ করতে হবে, তাই না? বলছে সেভারাল রিসার্চার্স হ্যাভ কাম আপ উইথ দেয়ার রিকমেন্ডেশন টু ওভারকাম দ্য চ্যালেঞ্জ টু ইমপ্লিমেন্টিং সিএলটি ইন বাংলাদেশ। বলতেছে অনেক গবেষক এসেছে, তারা তাদের পরামর্শ দিয়েছে, তারা এই এই সিএলটির যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, মানে সলভ করার ক্ষেত্রে বাংলাদেশে তারা অনেক রিকমেন্ডেশন দিয়েছে, সুপারিশ দিয়েছে। মোস্ট অফ দেম হ্যাভ গিভেন সিমিলার টাইপস অফ রিকমেন্ডেশন। বেশিরভাগ রিসার্চারই, গবেষকরাই সিমিলার ধরনের, তারা একই রকমের প্রায় রিকমেন্ডেশন বা সুপারিশ দিয়েছে, বেসড অন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। However, different researchers have emphasized different aspects. যাই ডিফারেন্ট রিসার্চাররা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস বা বৈশিষ্ট্যগুলোর উপরে জোর দিয়েছেন। উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে মেকিং ক্লাস সাইজ স্মলার অ্যান্ড প্রোভাইডিং অ্যাডুকেট টিচিং এইডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সিএলটি। বলা হচ্ছে ক্লাসের সাইজটাকে ছোট করতে বলা হয়েছে, এবং টিচিং যে এইড গুলি, টিচিং এর যে সহায়ক যে এলিমেন্ট গুলি, সেগুলো প্রোভাইড করতে বলা হয়েছে, যেগুলো সিএলটির জন্য দরকার। Providing massive CLT training for English teachers and lessening English teachers workload। বলা হচ্ছে যে ইংলিশ টিচারদেরকে সিএলটি ট্রেনিং দিতে হবে অনেক, এবং তাদের যে ওয়ার্কলোড সেটা কমায় দিতে হবে। Improving the infrastructures to make suitable for CLT and increasing teachers remuneration। বলা হচ্ছে টিচারদের যে বেতন ভাতা সেটা বাড়াইতে হবে, এবং সিএলটির জন্য ইনফ্রাস্ট্রাকচার যেগুলো সেগুলো তৈরি করতে হবে, সেগুলো ইমপ্রুভ করতে হবে। যেমন সিএলটির জন্য ধরো একটা প্রজেক্টর দরকার, তারপরে ভালো সাউন্ড সিস্টেম দরকার, তারপরে হোয়াইট বোর্ড দরকার। বাংলাদেশের স্কুলগুলোতে এখনো হোয়াইট বোর্ড না, ওই ব্ল্যাক বোর্ডে ইউজ হয়। তারপরে ভালো পরিবেশ দরকার। তুমি সিএলটি, এই যে সামনে যে গরমের দিন আসতেছে, স্কুল কলেজগুলোতে কি অবস্থা, তাই না? এখন যদিও একটা দুইটা ফ্যান, এখন যদিও ফ্যান চলে, বাট ফ্যানে কিন্তু হয় না। আর তুমি হয়তো বলবো তাহলে কি এসি লাগাবে? অবশ্যই এসি লাগাইতে হবে। বাংলাদেশের এই সামর্থ্য আছে, কিন্তু ওই যে টাকাগুলো সব মেরে খেয়ে ফেলে। বালিশের দাম 3,000, 4,000, 5,000, 25,000, পর্দার দাম 30,000 টাকা, তাই না? তার ওই টাকাগুলো মেরে খাচ্ছে না, ওই টাকাগুলো কিন্তু ইউজ করলে আহ, সুন্দর হয়। আচ্ছা, এবার আসো দা মডিফিকেশন অফ এক্সাম সিস্টেম টু মেক ইট কমিউনিকেটিভ। এবং এক্সাম সিস্টেমকে মডিফাই করতে হবে এবং এটাকে কমিউনিকেটিভ করতে হবে। মানে এক কথা, এটা এখানে প্রেজেন্টেশন বেশি বেশি রাখতে হবে, তাহলে কমিউনিকেটিভ হবে। এবার গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড টেক লং টার্ম পলিসি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ সিএলটি। এবং বাংলাদেশ সরকারেরও এই সিএলটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পলিসি গ্রহণ করতে হবে। মোটিভেটিং দ্য টিচার্স টু স্পিক ইংলিশ। এবং টিচারদেরকে ইংরেজিতে কথা বলার জন্য মোটিভেট করতে হবে, আগ্রহী করে তুলতে হবে। এ ল্যাঙ্গুয়েজ ক্লাব শুড বি এস্টাবলিশড ইন এভরি স্কুল। প্রত্যেকটা স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেকটা স্কুলেই ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, ফাইনালি টু সাম আপ, ইট মাস্ট বি অ্যাসার্টেড দ্যাট প্রসেসিং প্রসেসিং ফোর স্কিলস অফ ইংলিশ ইজ ইম্পসিবল উইদাউট রিডাক্টিং সিএলটি। বলা হচ্ছে যে এই সিএলটির ছাড়া, সিএলটি ট্রেনিং ছাড়া, সিএলটির চর্চা ছাড়া এই যে চারটা স্কিল ইংলিশের, এইটা পজেস করা, এটা ধারণ করা বা এটা শেখা, এটা ইম্পসিবল। দ্য অ্যাবাভ রিকমেন্ডেশন মাস্ট বি উইপন টু ইমপ্লিমেন্ট সিএলটি ইন বাংলাদেশ। ওপরের যে সুপারিশগুলো, এগুলোই অস্ত্র হিসেবে কাজ করতে পারে বাংলাদেশে সিএলটি ইমপ্লিমেন্ট করার জন্য, কার্যকরী করার জন্য। তো এই হচ্ছে একটা প্রশ্ন, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই। আমি এটা এক্সপোর্ট করি। ওকে, এরপরে আমরা আরেকটা প্রশ্নে আসি। আমরা যাই ওই যে টাস্ক বেস, যে এটা সেটাতে চলে যাই। টাস্ক বেস বা টিবিএলটি যেটা, প্রশ্নটা কি? হোয়াট ইজ টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ টিচিং? ডিসকাস থিওরিটিক্যাল প্রিন্সিপাল।
ওকে, আমরা এখানে যাই, টিবিএলটি এই যে। এটা কি বড় নাকি খুব? ওরে বাবা। আচ্ছা, আমাদের সময় আছে, তোমাদের পরে আর কারো ক্লাসও নাই, এই জন্য আমরা এটা পড়তে থাকি। দেখো, দেখো, টাস্ক বেসড, এটার মানেই এইটুকু পড়ে আমাদের বুঝতে পারতেছি যে আমরা হোমওয়ার্ক দিব বা ইনস্ট্যান্টলি স্টুডেন্টদের দিয়ে কাজ করায় নিব, সেটার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজটা শেখাবো, তাই কি না? তো বলতেছে যে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টিবিএলটি, অলসো নোন অ্যাজ টাস্ক বেসড ইনস্ট্রাকশন, এটার আরেকটা নাম হচ্ছে টিবিআই, টাস্ক বেসড ইন্টারন্যাশনাল instruction, focuses on the use of authentic language to complete meaningful task in the target language। এবং এই টাস্ক বেস বা টিবিএলটি বা টিবিআই সেটা ফোকাস করে ভাষার, যে ভাষাটা তুমি শিখতে যাচ্ছ টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাতে মিনিং মানে অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এবং সেটার মাধ্যমে মিনিংফুল কাজ করতে উৎসাহিত করে, বা ওইটা ওই যে ওই ক্ষেত্রে ভাষাটা ইউজ করার উপরে ফোকাস করে। সাচ টাস্ক ক্যান ইনক্লুড ভিজিটিং এ ডক্টর, এবং সেই টাস্ক গুলোর ভেতরে থাকে যেমন ভিজিটিং এ ডক্টর, একটা ডক্টরের চেম্বারে গেছো, সেখানে ইংলিশে কথাবার্তা বলতেছো, এটা। কন্ডাক্টিং অ্যান ইন্টারভিউ, একটা ইন্টারভিউ হতে পারে, ইন্টারভিউর মাধ্যমে আসলে ইংরেজি শেখানো হয়ে থাকে। আর কলিং কাস্টমার সার্ভিস ফর হেল্প, এবং কাস্টমার সার্ভিসে হেল্প নেওয়ার জন্য কলিং করা যেতে পারে, এটাও তোমার টাস্ক বেসড এর ভেতরে পড়ে আর কি। যেমন ওই যে বর্তমানে কি হয় যে আলু ভর্তা করা, বিছানা করা, এগুলা শেখানো হচ্ছে স্কুলগুলোতে, তো ওগুলা কাইন্ড অফ টাস্ক বেস। এবার আসে অ্যাসেসমেন্ট ইজ প্রাইমারিলি বেসড অন টাস্ক আউটকাম, এবং এখানে মূল্যায়নটা করা হয় যে একজন স্টুডেন্ট ভালো করলো না খারাপ করলো, এটা তার কাজ দেখে এখানে মূল্যায়নটা করা হয়। দ্য অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিশন অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড টাস্ক, এবং এখানে বাস্তবিক ওয়ার্ল্ডের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করাকে বোঝায় আর কি, অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিশন, রেদার দেন অন অ্যাকুরেসি অর অফ প্রেসক্রাইব ল্যাঙ্গুয়েজ ফর্ম। এবং এখানে ওই ল্যাঙ্গুয়েজের গ্রামার ট্রামারের অ্যাকুরেসির উপরে অতটা প্রাধান্য দেওয়া হয় না, বরং এখানে ওই ভাষাটা ডিরেক্টলি ইউজ করার উপরে ফোকাস করা হয়। দিস মেক্স টিবিএলটি স্পেশালি পপুলার ফর ডেভেলপিং টার্গেট ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি আর স্টুডেন্টস কনফিডেন্স, এবং এইটার মূলত এই টিবিএলটি কে অনেক বেশি পপুলার করে তুলেছে এই টার্গেট ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি এবং স্টুডেন্টদের কনফিডেন্স গ্রো করার জন্য। As such, TBLT can be considered a branch of communicative language teaching, CLT, এবং এই টিবিএলটিটাকে বিবেচনা করা হয় যে সিএলটিরই একটা ব্রাঞ্চ, একটা শাখা। এবার আসে ক্যারেক্টারিস্টিক্স, টিবিএলটি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। আচ্ছা, আমরা এটুকু ছেড়ে দিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে পড়ি। ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো, ইট গিভস অ্যান এমফাসিস অন লার্নিং টু কমিউনিকেট থ্রু ইন্টারাকশনস ইন দ্য ল্যাঙ্গুয়েজ, ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে এখানে শেখার চাইতে কমিউনিকেট করার ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়। কোন ভাষা দিয়ে? যে ভাষা তুমি শিখতে চাচ্ছ সেই ভাষা দিয়ে অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করাটাকে বেশি শেখায়, বেশি ফোকাস করা হয়। এখানে ওই গ্রামাটিক্যাল রুল, শব্দার্থ, এগুলোর উপর অত বেশি ফোকাস করা হয় না। ইট ইন্ট্রোডিউস অথেন্টিক টেক্সট ইনটু দ্য লার্নিং সিচুয়েশন, এটা লার্নিং সিচুয়েশনের ক্ষেত্রে একেবারে অথেন্টিক টেক্সট গুলো সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের সাথে, মানে কার্যকরী যেগুলো আমাদের কাজে লাগবে সেই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। ইট প্রোভাইডস অপরচুনিটিস ফর লার্নার্স টু ফোকাস নট অনলি অন ল্যাঙ্গুয়েজ বাট অলসো অন দ্য লার্নিং প্রসেস ইটসেলফ, এটা আমাদেরকে একটা অপরচুনিটি দেয় লার্নারদেরকে টু ফোকাস, শুধুমাত্র যে ভাষার উপরে ফোকাস করবে তা না, বরং লার্নিং প্রসেসের উপরেও এটা একটা অপরচুনিটি প্রোভাইড করে আর কি। It enhances the learner's own personal experiences as important contributing elements to classroom learning and বলতেছে এটা লার্নারদের যে নিজস্ব পার্সোনাল এক্সপেরিয়েন্স সেটার উপরে সেটাও ইনহ্যান্স করে।
এটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রিবিউটিং এলিমেন্ট টু ক্লাসরুম লার্নিং। ক্লাসরুম লার্নিং এর ক্ষেত্রে মানে এক কথা এটা একজন লার্নারের এক্সপিরিয়েন্সটাকেও গ্রো করায়। তুমি একটা একটা সিচুয়েশনাল কনভারসেশন করতেছো এক জায়গায়, তো পরের বার ওইরকম সিচুয়েশনে গেলে তুমি ওটা ইউজ করতে পারবা। তো প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে তোমার, এটা আর কি এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে। সর্বশেষটা হচ্ছে ইট অ্যাটেম্পটস টু লিঙ্ক ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেশন আউটসাইড অফ দ্য ক্লাসরুম। এটা ক্লাসরুম এবং ক্লাসরুমের বাহিরের যে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাক্টিভিটি সেই দুটার ভিতরে একটা যেন লিঙ্ক তৈরি করে এই টিবিএলটিটা। ওকে, স্টেজেস অফ টিবিএলটি। টিবিএলটির টিপিক্যালি টিবিএলটি লেসন হ্যাজ থ্রি মেইন ফেজেস। টিবিএলটি তিনটা পর্যায়ে রয়েছে, একটা হচ্ছে প্রি টাস্ক, একটা হচ্ছে টাস্ক সাইকেল, একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস। এটা অ্যাজ ইলাস্ট্রেটেড বাই উইলিস তিনি এই তিনটা টাস্কের কথা বলেছেন। নেভারদিলেস উইলিস নোটেড দ্য টাস্ক বেসড লার্নিং ইজ মোর কমপ্লেক্স দেন সিম্পলি এ থ্রি স্টেজ মেথোডোলজি। বলছে তবুও আমাদের এই উইলস তিনি নোট করেছে যে টাস্ক বেস যে লার্নিংটা এটা একটু কমপ্লেক্স, কমপ্লেক্স দেন সিম্পলি এ থ্রি স্টেজ মেথোডোলজি। এই থ্রি স্টেজ মেথোডোলজির চাইতে টাস্ক বেস যেটা সেটা একটু কমপ্লেক্স। আচ্ছা, একটু এক মিনিট চলে আসছি। আচ্ছা, এই এই তিনটা স্টেজ নিয়ে এবার আমরা কথা বলবো। একটা হচ্ছে প্রি প্রি টাস্ক। ইন দিস ফেজ লার্নার্স আর ইন্ট্রোডিউসড টু দ্য টপিক অফ দ্য টার্গেট টাস্ক। অর্থাৎ কাজের টপিক সম্পর্কে এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়। The teachers may need to pre-teach some examples of important phrases learners will need to use when performing the task. এবং বলা হয় যে টিচাররা এই সময়টাতে কি করে, টিচাররা একটা টপিক দিয়ে দেয় এবং সেই টপিকের ব্যবহার হবে এরকম কিছু ফ্রেজ লার্নারদেরকে দিয়ে দেয়, কিছু ওয়ার্ড এগুলো দিয়ে দেয় এবং এটা তাদেরকে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় আর কি। Additionally, the teachers will make sure that he or she facilitates instructions so that students understand what they need to do. এবং এখানে টিচাররা এটা নিশ্চিত করে যে সে, অর্থাৎ সে টিচার এটা নিশ্চিত করে যে স্টুডেন্টরা যাতে এটা ব্যবহার করতে পারে। As they, acha, a key step is that learners hear or watch a similar task as a model for them to follow. For example, এবং একই রকমের ওই কাজ আমাদের স্টুডেন্টরা তারা শুনে ওই কাজের কথা বা হচ্ছে ওটা দেখে এবং দেখে তারা ওই টাইপের কাজটাই প্রায় কপি করার মতো করে। ফর এক্সাম্পল, ইফ দ্য টাস্ক ইজ টু গিভ এ প্রেজেন্টেশন অ্যাবাউট টুরিস্ট অ্যাট্রাকশন ইন দেয়ার কান্ট্রিজ, দে ওয়াচ অর লিসেন টু এ প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য সেম টপিক। মানে যে কাজ করবে, যে বিষয়ে কথা বলতে হবে সেই রিলেটেড কিছু আগে থেকে কিছু ভিডিও বা কিছু স্টোরি তারা শুনে নেয়, কিছু পড়াশোনা করে নেয় এবং তারপরে সেটা নিয়ে প্রেজেন্ট করে থাকে আর কি। যেমন এখানে বলতেছে যে যদি টুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে হচ্ছে কোনো কাজ করতে হয়, তখন তারা ওই রিলেটেড কথাবার্তা শুনে বা দেখে বা পড়াশোনা করে তারপরে তারা ওই প্রেজেন্টেশনটা দিয়ে থাকে। এরপর দেখো টাস্ক সাইকেল। মানে একটা হচ্ছে প্রি টাস্ক, এবার টাস্ক করার সময় কি করতেছে, কাজ করার সময়। টাস্ক সাইকেল is probably the most productive phase which gives the opportunity for learners to be autonomous and creative. বলা হচ্ছে যে এই টাস্ক সাইকেলটা খুবই প্রোডাক্টিভ। এই এই সময়টাতে লার্নাররা সুযোগ পায় এই ক্রিয়েটিভ কাজগুলো করার জন্য এবং তারা একটু স্বাধীনভাবে সব কিছু করতে পারে আর কি, স্বায়ত্তশাসিত হয় আর কি, নিজেরাই নিজেরাই কাজগুলো করে থাকে, অটোনোমাস হয়। কন্টেন্ট অ্যান্ড মিনিং
আর দ্য সোল ফোকাস অফ দিস ফেজ। এই ফেজের, এই পর্যায়ের তোমার কন্টেন্ট যে বিষয় নিয়ে কাজ করতেছে সেটা এবং সেটার অর্থটাকেই মূলত প্রাধান্য দেওয়া হয়। লার্নার্স আর নট প্রোভাইডেড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক, এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক দেওয়া হয় না। দ্য টাস্ক সাইকেল কনসিস্ট অফ 3 স্টেপস, এই সাইকেলে 3টা স্টেপ থাকে। প্রথম স্টেপে থাকে হচ্ছে ব্রেন স্টর্মিং আইডিয়া, অর্থাৎ আইডিয়া গুলো নিয়ে তারা অনেক চিন্তা চিন্তা ভাবনা করে, গ্রুপ গ্রুপ ওয়ার্ক করে এই জাতীয়। অর্গানাইজিং দেয়ার থটস ইন পেয়ার্স অর গ্রুপস, তারা জোড়ায় জোড়া হয়ে অথবা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে তাদের চিন্তা ভাবনাগুলোকে এক জায়গায় করে। মিনওয়াইল দ্য টিচার্স মনিটর ফ্রম এ ডিস্টেন্স, এবং এই জিনিস এই কাজগুলো একজন টিচার দূর থেকে, মানে ওদের থেকে আলাদা হয়ে থেকে তিনি এটা মনিটর করেন। অ্যাট দিস স্টেজ লার্নার্স কমিউনিকেশন স্কিলস আর সাপোজড টু ডেভেলপ, এর ফলে লার্নারদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে। Going back to the example task of giving a presentation, students at this stage should be deciding on the content, the outline, and the picture of attraction, etc. বলা হচ্ছে যে এই পর্যায়ে এসে গোয়িং ব্যাক টু দ্য এক্সাম্পল, অর্থাৎ যখন তারা প্রেজেন্টেশনে যায় আর কি, এক্সাম্পল প্রেজেন্টেশনে যায়, তখন স্টুডেন্টরা কি করে থাকে, তারা কন্টেন্টটা কি হবে সেই বিষয়টা ফাইনালাইজ করে, ডিসাইড সিদ্ধান্ত নেয়, আউটলাইনটা কি হবে, প্রেজেন্টেশনের ইমেজটা কেমন হবে, পিকচারটা কেমন হবে, এইগুলো তারা একবারে নির্ধারিত করে ফেলে আর কি। সেকেন্ড যেটা, সেটা স্টুডেন্টস উইল প্ল্যান হাউ দে আর গোয়িং টু রিপোর্ট টু দ্য রেস্ট অফ দ্য ক্লাস। স্টুডেন্টরা এই পর্যায়ে এসে, সেকেন্ড পার্টে এসে তারা প্ল্যান করে যে তারা কিভাবে রিপোর্টটা হচ্ছে গোয়িং টু রিপোর্ট টু দ্য রেস্ট অফ দ্য ক্লাস, মানে ক্লাসের অন্যদের সাথে এটা এটা রিপোর্ট করবো অন্যদের কাছে বা জানাবে, এরকমটা। প্ল্যান হাউ দে, এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে প্ল্যান হাউ দে উইল ডেলিভার দ্য প্রেজেন্টেশন, তারা প্ল্যান করে কিভাবে প্রেজেন্টেশনটা ডেলিভার করবে, কে শুরু করবে, হু উইল ফিনিশ, কে শেষ করবে, টাইমিংটা কেমন হবে, এইগুলো মানে অনেকটা যে ডিবেট কম্পিটিশন হয় না, ডিবেট কম্পিটিশন করার মতো। দ্য টিচার্স রোল হিয়ার ইজ আ ল্যাঙ্গুয়েজ অ্যাডভাইসার, এখানে টিচার একজন ল্যাঙ্গুয়েজ উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে, ভূমিকা পালন করে। হু হেল্পস স্টুডেন্টস উইথ, ফর ইনস্ট্যান্স, অল্টারনেটিভ ভোকাবুলারি টু মেক মিনিংস ক্লিয়ার, এবং এখানে স্টুডেন্টদেরকে মিনিং গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য অল্টারনেটিভ ভোকাবুলারি জানান দিয়ে থাকেন তিনি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাও জানান দিয়ে থাকেন। যদি স্টুডেন্টরা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ইয়ে করে, সেটাকে তিনি সহজ করে দেন, মানে কঠিন জিনিসগুলোকে তিনি সহজ করে দেন হেল্পার হিসাবে। হুইচ ইলাস্ট্রেটস আইডিয়াস মোর মিনিংফুল, এবং যেটা তাদের আইডিয়াগুলোকে আরো মিনিংফুল করে তোলে। আমাদের একটা ইয়ে রয়েছে, এ, মানে স্পোকেন ক্লাস, বা এই যে সেটা আমি ক্লাস নিয়ে থাকি, ওইখানেও এই জিনিসগুলো আমি কিছু কিছু অ্যাপ্লাই করেছি অলরেডি, কিছু কিছু অ্যাপ্লাই করব সামনে। আহ, তো এই ইএলটি পড়লে এরকম অনেক ধারণা পাওয়া যায় যে তুমি ক্লাসরুম ক্লাসকে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্পোকেনের যে ক্লাসগুলো, সেগুলোকে তুমি কিভাবে আরো প্রাণবন্ত করতে পারবা, এটা তুমি শিখতে পারবা যদি এই ইএলটিটা করে থাকো, বা তুমিও অ্যাজ এ স্পোকেনের একজন ট্রেনার হিসাবে তুমি কাজ করতে পারবা। তুমি অনেক অ্যাঙ্গেল জানবা যেটা অন্য আরেকজন সাধারণ টিচার জানবে না। ওই যে বললাম না যে ইংরেজিতে পড়েনি কিন্তু ইংরেজি পড়াচ্ছে, সে ইএলটি পড়েনি, তাহলে সে কিভাবে পড়াবে, এত বাক টাক জানবে কিভাবে? ওকে, এবার আসো থার্ড নাম্বার যে স্টেজ, সেটা কি? স্টুডেন্টস রিপোর্ট দেয়ার প্রোডাকশন টু কলিগস, নর্মালি ওরালি, বাট ক্যান অলসো বি ইন রিটেন ফর্ম। স্টুডেন্টদের যে প্রোডাকশনটা, তাদের যে কলিগরা রয়েছে, তাদের যে সাথে আরো যারা সহপাঠী যারা রয়েছে, তাদেরকে তারা রিপোর্ট করবে, জানাবে যে হ্যাঁ এই যে আমার প্রেজেন্টেশনটা এরকম হয়েছে, এরকম এরকম ভাবে বলবে তারা। এটা মৌখিক ভাবে জানাবে, কিন্তু এটা লিখিত ফর্মও থাকতে পারে। অ্যাপারেন্টলি স্টুডেন্টস হু ওয়ার সিলেক্টেড beforehand report to the rest of the class. They, for example, give time-bound presentations group by group. বলা হচ্ছে যে স্টুডেন্টসরা, তারা যাদেরকে প্রথমে সিলেক্ট করা হবে, তারা রিপোর্ট করবে ক্লাসের অন্যদের সামনে, মানে প্রেজেন্টেশন করবে, অন্য সবাই বসে থাকবে, তারা তাদের প্রেজেন্টেশনটা উপস্থাপন করবে। এবং উদাহরণস্বরূপ তাদের একটা টাইম বাউন্ড থাকবে, এবং তারা গ্রুপে গ্রুপে গিয়ে ওই তাদের প্রেজেন্টেশনটা ডেলিভার করবে তারা।
দ্য রোল অফ টিচার্স ইজ এ চেয়ারপারসন। এখানে টিচার একজন হচ্ছে তোমার কি বলে এটাকে, জাজ হিসেবে থাকবে বা চেয়ারপারসন হিসেবে থাকবে, who organize the procedure and respond to the content of the presentations। এবং এইখানে ওই টিচারটা তিনি প্রসিডিউরটা মেনটেন করবেন এবং এখানে কন্টেন্টের প্রেজেন্টেশনের ক্ষেত্রে তিনি রেসপন্ড করবেন আর কি। মানে কন্টেন্ট তার সামনে যেহেতু প্রেজেন্ট করা হচ্ছে, তিনি ওইটাতে ইয়েস নো ভেরি গুড এই টাইপের কথাবার্তা বলবেন, যেটা ওই যে ডিবেট কম্পিটিশনে যেটা হয়ে থাকে ওই রকমটা অনেকটা। এখানে যেহেতু ক্লাসরুমে হচ্ছে সেহেতু টিচার নিজেই ওখানে জাজ, নিজেই সবকিছু তিনি শুধরে দিবেন, তিনি আবার ওইটাকে শুনবেন এরকমটা। 3 নাম্বার স্টেজ, ওই যে আমরা প্রথমে পড়তেছিলাম না, প্রি টাস্ক, তারপরে টাস্ক সাইকেল, এর ভেতরে টাস্ক সাইকেলের ভেতরে আবার তিনটা আমরা যেটা জানলাম। এরপরে আরেকটা, তিনটার ভেতর আরেকটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আনলাইক দ্য পিপিপি প্রেজেন্টেশন, অর্থাৎ পাওয়ার প্রেজেন্টেশন প্র্যাকটিস অ্যান্ড প্রোডাকশন, এই ট্রিপল পি আর কি, যেটা বলা হচ্ছে যে আনলাইক দ্য ট্রিপল পি অ্যাপ্রোচ in which the language focus comes at the start, TBLT concludes with it। বলা হচ্ছে যে এই পিপিপি যে অ্যাপ্রোচটা, এখানে তোমার ল্যাঙ্গুয়েজের ফোকাসটা এটা শুরুতেই আসে, কিন্তু টিবিএলটি তে আর কি এটা সবার শেষে আসে। ইট গিভস লার্নার্স দ্য অপরচুনিটি টু ইনভেস্টিগেট ল্যাঙ্গুয়েজ দে ইউজ ডিউরিং দেয়ার টাস্ক সাইকেল। এবং এই পর্যায়ে এসে লার্নাররা একটা সুযোগ পায় তাদের যে স্পিচ বা প্রেজেন্টেশন তারা যেটা তৈরি করেছে এটার ভুল ভ্রান্তি বা এটার ভিতরে কোনো লিমিটেশন আছে কিনা, উইকনেস আছে কিনা, সেগুলো তারা টেস্ট করার সুযোগ পায় আর কি এখানে। ইউজফুল ল্যাঙ্গুয়েজ হুইচ ইমার্জেস ফ্রম দ্য টাস্ক ইজ অ্যানালাইজড অ্যান্ড ডিসকাসড সো দ্যাট স্টুডেন্টস আর এবল টু নোটিস ইট হোয়েন দে এনকাউন্টার দ্য সেম টাস্ক ইন রিয়েল লাইফ। এবং ইউজফুল ল্যাঙ্গুয়েজ এই জায়গা থেকে আসে এবং এখানে অ্যানালাইজ করা হয় এবং ডিসকাস করা হয়, এবং স্টুডেন্টরা একটা জিনিস খেয়াল করে যে যখন তাদের রিয়েল লাইফে এরকম সিচুয়েশনটা আসে তখন তারা এই জিনিসটা ইউজ করতে পারবে। এটা তারা রিয়েলাইজ করে, নোটিস করে। এই হচ্ছে তিনটা ইয়ে। এগুলো একটু আহ, কঠিন আছে, এগুলো 2-3 বার করে পড়লে দেখবা যে মনে থাকতেছে। অনেক সময় দেখা যায় যে এই এই কাজটার ভেতরে হয়তো একটা দুইটা লাইন তুমি মনে রাখলা, ওই দুইটার সাথে আর দুইটা লাইন বানিয়ে লিখে এরকমটা করে ফেলতে হবে, হুবহু যে এটাই লিখতে হবে এরকমটা না, কারণ এগুলো থিওরি, এগুলো হচ্ছে বানিয়ে লেখা যায়। ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজটা কি দেখো এখানে। শুরুতে ডিসঅ্যাডভান্টেজটা আমরা পড়ি এইখান থেকে যে মোস্ট বুকস ডু নট ইউজ টিবিএলটি। হ্যাঁ, ম্যাক্সিমাম বই টিবিএলটি নাই, ওইগুলোর ভেতরে টাস্ক বেসড লার্নিংটা নাই। সো দেয়ার উইল বি এ নিড টু ফাইন্ড টাইমিং টু ডিজাইন টাস্ক। সুতরাং এখানে এই টাস্কটাকে ডিজাইন করতে গেলে টিচারদের একটা এক্সট্রা টাইম লাগবে। হ্যাঁ, তো এটার কথা বলা হচ্ছে। Lack of timing to integrate TBLT into existing syllabi, আর সিলাবি বলতে সিলেবাস আর কি। বলা হচ্ছে এখানে এই টিবিএলটি যেটা, সেটা ইন্টিগ্রেট করার ক্ষেত্রে, সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, সিলেবাসের ক্ষেত্রে সেটা সেটা টাইমিং এর দরকার, টাইমের দরকার, কিন্তু এত টাইম থাকে না। টিচার মে বি কনফিউজড অ্যাবাউট হাউ টু টিচ টিবিএলটি ইফ দে আর নট ইউজ টু ইট। টিবিএলটির সাথে যদি তারা অভ্যস্ত না থাকে তাহলে টিচাররা কনফিউজড হয় যে এটাকে কিভাবে পড়াবে, কিভাবে পড়াইতে হবে। সাম লার্নার্স আস্ক ফর কনক্রিট আউটকাম সাচ অ্যাজ গ্রামাটিক্যাল রুলস। কিছু লার্নাররা জিজ্ঞাসা করবে যে এর কিছু কনক্রিট আউটকাম সম্পর্কে, মানে গ্রামারের বিষয় সম্পর্কে। যেহেতু টিবিএলটি তে তেমন কোনো গ্রামার টামার ওরকমটা করা হয় না, তারপরে তারা গ্রামারের বিষয় নিয়ে জিজ্ঞাসা করবে। লার্নার্স মে নট বি মোটিভেটেড এনাফ টু টেক টিবিএলটি সিরিয়াসলি। লার্নাররা শুরুর দিকে এই টিবিএলটিটাকে সিরিয়াসলি নেয় না। Given that the approach uses real task, it is not suitable for low level students। এবং যেহেতু এটা রিয়েল টাস্ক গুলোকে নিয়ে কাজ করা হয়, এটা বিবেচনা যদি করা হয় তাহলে এইটা লো লেভেলের স্টুডেন্টদের জন্য তোমার সুইটেবল না। একটা নতুন শব্দের মিনিং দেখিয়ে দেয়, এই গিভেন মানে কি এটা বলো, কে পারবা এই এই জায়গায় গিভেন মানেটা কি?
মিথিলা, শরীফা, মীরা, লাবণী, কে পারবা? জি স্যার। এখানে এই গিভেন মানেটা কি? এই গিভেন, গিভেন দ্যাট, এই গিভেন দ্যাট মানে কি? মানে হচ্ছে স্যার এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, এক্সাম্পল দ্যাট, ফর এক্সাম্পল। না, এরকমটা না। এখানে গিভেন মানে হচ্ছে বিবেচনা করিয়া, কনসিডারিং, কনসিডার করিয়া। তো গিভেন দ্যাট এরকমটা অনেক জায়গায় ইউজ হয়। গিভেন মানে হচ্ছে তোমার বিবেচনা করিয়া। তো বলা হচ্ছে যে এই অ্যাপ্রোচের রিয়েল টাস্কের বিষয়টা বিবেচনা করলে দেখা যায় যে এটা লো লেভেলের স্টুডেন্টদের জন্য সুইটেবল না। তারা বুঝতে পারে না, ধরতে পারে না। ওভারওয়েলমিং ইউজ অফ L2 for learners during the different phases of TBLT। এবং বলা হচ্ছে যে এই ইউজটা অনেক বেশি হয়ে যায়, ওভারওয়েলমিং হয়ে যায় L2 এর ইউজটা এই টিবিএলটির ক্ষেত্রে। তারপর স্টুডেন্টস ফিল নো সেন্স অফ প্রোগ্রেস। স্টুডেন্টরা প্রোগ্রেসটা বুঝতে পারে না, তাদের যে উন্নতিটা হচ্ছে। গ্রামার শিখলে যেটা হয় যে গ্রামার আজকে আগে একটা পারতাম না, এখন পারি, এটা বুঝতে পারে। বা টিবিএলটি তে এই প্রোগ্রেসটা বুঝতে পারে না। দ্য আউটকামস অফ লার্নিং আর নট ক্লিয়ার। এবং এই লার্নিং এর আউটকামটাও ক্লিয়ার থাকে না। চ্যালেঞ্জিং ফর টিচার্স অ্যান্ড লার্নার্স বিকজ দেয়ার ইজ নো কন্ট্রোল ওভার ল্যাঙ্গুয়েজ। এবং এটা টিচার এবং ল্যাঙ্গুয়েজ, টিচার এবং লার্নার দুজনের জন্যই অনেক ডিফিকাল্ট হয়, কারণ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো কন্ট্রোল থাকে না, যে যা ইচ্ছা বলে ফেলতেছে, তাই না? তাই জন্য কন্ট্রোল থাকে না। দেয়ার ইজ গ্যাপ বিটুইন টিবিএলটি আর এক্সিস্টিং এক্সাম সিস্টেম। এক্সামস আর নট বেসড অন টাস্ক। এখানে টিবিএলটি এবং এক্সাম সিস্টেমের ভেতরে একটা গ্যাপ রয়েছে, কারণ এখানে এক্সাম গুলো এই টিবিএলটির ওপরে ডিপেন্ড করে করা হয় না আর কি। এক্সাম গুলো সবই রিটেন থাকে, তাই না? রিডিং এবং রিটেনের মধ্যে থাকে। এখানে টিবিএলটি বা এখানে কোনো একটা কাজ করে দেয়া বা মৌখিক কোনো কিছু এগুলো থাকে না। ওকে, তো এই গেল এটা। এবার আমাদের এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ গুলো কি কি এখানে আমরা এটা দেখি। এটুকু এটুকু বাদ দিচ্ছি আর কি। দেখো এখানে বলতেছে ইট ফোকাসেস অন মিনিং অ্যান্ড প্রোডাকশন। এটা মিনিং এবং প্রোডাকশনের উপরে, মানে ভাষা, ভাষার অর্থ জানা এবং ভাষা বলতে পারা, এই প্রোডাকশন, এই দুইটার উপরে ফোকাস করে। দিস লেটস অফ স্ট্রিম, আচ্ছা, দিস লেটস অফ স্ট্রিম অ্যাজ ইট ডাজন্ট কনফাইন স্টুডেন্টস টু ইউজ প্রি টট ল্যাঙ্গুয়েজ। এবং এটা স্টুডেন্টদেরকে একটা কি বলে, ইট ডাজন্ট কনফাইন, স্টুডেন্টদেরকে আটকে রাখে না কোনো একটা প্রি টট, আগেই শিখে এসেছে এরকম কোনো টপিকের ক্ষেত্রে না। যেমন আমি আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজে শুরু, আমাদের যে কোর্সটা আছে সেখানে আমি শুরুর দিকে ইয়ে দিতাম, একটা টপিক দিতাম, দেখলাম স্টুডেন্টরা ওর ভেতর থেকে ঘুরে ফিরে একটু প্র্যাকটিস করে আসে এবং ওইটা রিসাইট করে। তো পরবর্তীতে আমি ওই একবার অন টাইমে গিয়ে একটা করে টপিক দিই, ওইটা ওইটা নিয়ে তাদেরকে সাথে সাথে বলতে বলি। এতে করে দেখা হয় যে তারা কম বলে কিন্তু চিন্তা করার প্রবণতাটা বাড়ে, এবং তারা প্রকৃতই মন থেকে, ভেতর থেকে বের হয়ে আসে কথাগুলো। ভুল হোক সঠিক হোক, কিন্তু এটা ভেতর থেকে আসে। এরপরে দেখো লার্নার্স মেক এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। লার্নারদেররা একজন আরেকজনকে বুঝতে পারে, অ্যান্ড টু গেট দেয়ার মেসেজ অ্যাক্রস, এবং তারা তাদের মেসেজ গুলো তারা বুঝতে পারে। হুইচ এনাবলস স্টুডেন্টস টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি। এবং এটা তাদেরকে ভাষাটা খুব সহজে শেখার ক্ষেত্রে সক্ষম করে তোলে। অ্যাটেনশন ইজ গিভেন টু দ্য ল্যাঙ্গুয়েজ নিডেড ফর জেনুইন কমিউনিকেশন। এবং ল্যাঙ্গুয়েজ করার ক্ষেত্রে একটা জেনুইন কমিউনিকেশনের দরকার হয়, এবং অ্যাটেনশনের দরকার হয়। নট টু লার্ন ল্যাঙ্গুয়েজ আইটেম সিম্পলি বিকজ দে এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ। এবং ল্যাঙ্গুয়েজ আইটেম যেহেতু এখানে শেখানো হয় না, সেহেতু তাদের কমিউনিকেশন করার ক্ষেত্রে একটা রিয়েল অ্যাটেনশন দরকার হয়। এবং এখানে নট টু লার্ন ল্যাঙ্গুয়েজ আইটেম, ল্যাঙ্গুয়েজ আইটেম গুলো তাদেরকে শিখতে হয় না সিম্পলি বিকজ দে এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ। তারা শুধুমাত্র ইংরেজিতে, মানে ল্যাঙ্গুয়েজে আছে এই জন্য যে ল্যাঙ্গুয়েজ আইটেম শিখতে হবে, ল্যাঙ্গুয়েজের গ্রামারটা আমার শিখতে হবে, এগুলো শিখতে হয় না, এত প্যারা নাই আর কি। টিবিএলটি ফ্যাসিলিটেটস কোলাবোরেশন, টিমওয়ার্ক, নেগোসিয়েশন অ্যান্ড আদার স্কিল নিডেড ফর ইফেক্টিভ কমিউনিকেশন। টিবিএলটি আমাদেরকে সুযোগ করে দেয় এই কোলাবোরেশন করার, একজন আরেকজনের সাথে হেল্প করে কোনো কাজ করা। তারপরে নেগোসিয়েশন, মানে একজন আরেকজনকে বোঝাতে পারার যে ক্ষমতাটা, সেটা। তার অন্যান্য আরো স্কিল যেগুলো ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য দরকার হয়, সেগুলোর হচ্ছে
দিয়ে থাকে এই টিবিএলটি। এরপরে লার্নার্স এক্সপেরিয়েন্সেস আর ভ্যালিউড। এখানে লার্নারদের যে অভিজ্ঞতা সেটাকে মূল্যায়ন মূল্যায়ন করা হয়। দ্য টিচার ইজ নট দ্য সোর্স অফ ল্যাঙ্গুয়েজ। এখানে টিচার ল্যাঙ্গুয়েজের উৎস না, বাট রেদার এ ফ্যাসিলিটেটর। বরং তিনি একজন জাস্ট হেল্পার হিসেবে কাজ করে থাকেন। সো দেয়ার ইজ এ প্রিন্সিপাল অফ শেয়ারিং। সুতরাং এখানে একটা শেয়ারিং করার যে একটা রীতি বা নীতি সেটা রয়েছে, ইনফরমেশন গুলো শেয়ার করার যে বিষয়টা সেটা রয়েছে। এরপরে সর্বশেষ যেটা, ইট বুস্ট ক্রিয়েটিভিটি ডিউ টু দ্য ফ্লেক্সিবিলিটি অফ টাস্ক। অর্থাৎ কাজের ক্ষেত্রে যে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, একটা সহজ সহজ করে তোলা হয়েছে আর কি। সেজন্য এখানে কি যেটা হয় যে স্টুডেন্টদের ভেতরে ক্রিয়েটিভিটি বাড়ে। অল দ্য স্টুডেন্টস ক্যারি আউট টাস্ক ফর অফ দ্য সেম থিম, ইভেন ইন্ডিভিজুয়াল গ্রুপ ক্রিয়েট দেয়ার ওন ইউনিক টাস্ক। বলা হচ্ছে যদিও এখানে স্টুডেন্টরা একই থিম নিয়ে কাজ করে থাকে, তারপরেও প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা স্টুডেন্টরা নিজেদের আলাদা আলাদা টপিক নিয়ে আর কি করে থাকে। অর্থাৎ গ্রুপের যে সেম থিমটা, সেই থিমটাকে আবার ভাগ করে সাব থিম বা অন্যান্য অনেক এলিমেন্টে ভাগ করে গ্রুপের মেম্বাররা সব ওইভাবে আলোচনা করে থাকে। তো এটা হচ্ছে তোমার একটা পজিটিভ দিক, ক্রিয়েটিভিটি বাড়ায় যেহেতু। তো এরপরে এই যে এই কনক্লুশনটা আছে, তো এগুলো তোমরা পড়ে নিও, আমরা জাস্ট এই মেইন মেইন অংশগুলো পড়লাম আর কি। এটা গুরুত্বপূর্ণ, এটা এটা তোমরা পড়ো। এখান থেকে আমার আমার তো ধারণা এটা কমন পড়ে যাবে, এই জন্য এটা একটু ভালো করে পড়ো। আর এই ইএলটির যে প্রশ্নটা, এখানে আসলে স্টার দেওয়া যায় না, কারণ এই যে ভাগ করা গুলো আছে না, এই ভাগগুলো আমি নিজে করেছি। এগুলো কোনো কোথা থেকে ভাগ করা নাই। কারণ এগুলো তোমরা যদি ইএলটির বই দেখো তাহলে দেখবে অনেক চ্যাপ্টার। তো আমি নিজের মতো করে এগুলো ভাগ করেছি, যে এই ভাগ থেকে এই একটা দিয়েছি, এই ভাগে এতগুলো দিয়েছি। এগুলো সব রিলেটেড আর কি। তো এই জন্য আমার ধারণা এটা কমন পড়ে যেতে পারে। এই সিঙ্গেল যেগুলো আছে এগুলো বেশি কমনের সুযোগ রয়েছে, এটা রয়েছে। এই তিনটার ভেতরে হয়তো বা দুইটা কমন পড়ে যেতে পারে, এই তিনটাই পড়বা। আর তারপরে বাকিগুলো তো পড়বাই। হ্যাঁ, যেমন সবচেয়ে বেশি কোশ্চেন আছে এইখান থেকে। আর গতবারে এই শেষের দিক থেকে কোশ্চেন বেশি কমন আসছিল, অর্থাৎ টিচিং সেভেন স্কিলস, রুলস অফ ক্লাসরুম, এগুলো থেকে আসছিল। আর এবার আমার ধারণা এই 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 জায়গাগুলো থেকে আসবে, এখান থেকে এই জায়গাগুলো থেকে আসবে বেশি। আচ্ছা, তো যাই হোক, তোমাদের কিছু বলার থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, ভালো থেকো। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো, আর নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের ক্রিটিসিজম নিয়ে। আর এগুলো আমি ভিডিও আকারে তোমাদেরকে দিতে থাকবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো স্যার থেকো। ভিডিও আকারে কি গ্রুপে দিবেন? হ্যাঁ, গ্রুপেই দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।